নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, নিজেদের জন্য অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি ডোরমেট। আমরা প্রত্যেকেই কিন্তু দরজার সামনে ডোরমেটের ব্যবহার করে থাকি। তবে এখন যেহেতু বর্ষাকাল, আমরা যদি জামা কাপড় ধুয়ে দিই সেই জামা কাপড়ই দেখা যায় ঠিকঠাকভাবে শোকায় না। তারপর তো এই ধরনের ডোরমেট যদি ধুই, শোকানো কিন্তু অনেকটাই ঝামেলা হয়। তবে যদি রেগুলার পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা তো জমে যায়, জীবাণুও কিন্তু জন্ম নেয়। তো কিভাবে আপনারা না ধুয়ে পরিষ্কার করবেন? দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে আমি পাউডার। আপনারা যে কোনো পাউডার নিতে পারেন, যদি এক্সপায়ার হয়ে যায় তাও কিন্তু চলবে। তো বেশ কিছুটা পাউডার আমি এইভাবে করে ছড়িয়ে দিয়েছি। এইভাবে আপনারা দিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর নিয়ে নিয়েছি এই ধরনের জামা কাপড় ধোয়ার একটা ব্রাশ। এইভাবে প্রথমে হালকা করে ঘষে নিতে হবে করে পাউডার আর বেকিং সোডা পাপোশের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। তারপর কি করব, ব্রাশের সাহায্যে আরও একবার ঘষে দেব। যদি কোনো নোংরা চুলের টুকরো সুতো থেকে থাকে সেটাও খুব সহজে বেরিয়ে যাবে। এইভাবে করে পুরো পাপোশটার মধ্যেই কিন্তু আমি ব্রাশের সাহায্যে ঘষে নিয়েছি। এবার পাপোশটা এইভাবে ঝেড়ে নিচ্ছি। অনেক সময় বালির টুকরোগুলো পাপোশের মধ্যে আটকে থাকে, যেটা দেখবেন কোনোভাবেই বেরোতে চায় না। তো এইভাবে যদি আমরা একটু ঝেড়ে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। আর এইভাবে আপনারা কিন্তু পাপোশ না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন। বর্ষার সময় পাপোশ ধুলে শুকাতে অনেকটাই সমস্যা হয়, তখন আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাঁচফোড়ন। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কোনো না কোনো রান্নাবান্না করে থাকি। যখন আমরা কোনো কিছুর জন্য মশলা কষিয়ে থাকি অনেক সময় দেখবেন মশলা পুড়ে যায়। তাছাড়াও আমরা অনেকেই কি করি, বাটা মশলার রান্না করা খাবার খেতে পছন্দ করি। কেন কি, গুঁড়ো মশলা আমরা ব্যবহার করলেও দেখবেন বাটা মশলার যে রান্নার স্বাদ সেটা কিন্তু গুঁড়ো মশলাতে আমরা পাই না। তো আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের আদা পেস্ট, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণের রসুন পেস্ট। এইভাবে করে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আপনারা কিভাবে গুঁড়ো মশলা ব্যবহার করলে মশলা কোনোভাবে পুড়ে যাবে না, এমনকি বাটা মশলার যে স্বাদ রান্নাতে সেই রকমই স্বাদ আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা নিয়ে নিয়েছি পাত্র। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আমরা কোনো কিছু গুঁড়ো মশলার ব্যবহার করি বা না করি, আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু সকলেই ব্যবহার করি। তো আপনারা যে গুঁড়ো মশলায় ব্যবহার করেন না কেন তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা মশলাটা তৈরি করে রাখেন, আর তারপর যদি মশলা যখনই আপনারা কষাবেন তার মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, মশলা কোনোভাবে পুড়ে যাবে না কষাতে গিয়ে। তাছাড়াও যে মশলার স্বাদ আমরা বাটা মশলাতে পাই সেরকমই স্বাদ কিন্তু আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা প্রথমে দিয়েছি, আর সেই বাটি ধুয়ে জলটা আমি কিছুটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন দেখবেন একটু জল ছাড়তে শুরু করবে তখন আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আপনারা যতটা পরিমাণের জল দেবেন ততটা এর মধ্যে দিয়ে দেবেন। যখনই ফুটতে শুরু করবে তখন আপনারা এর মধ্যে মাছ, ডিম যেটাই আপনারা রান্না করবেন সেটা দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা মশলা রান্নায় ব্যবহার করেন সেক্ষেত্রে মশলা পুড়েও যাবে না, এমনকি এইভাবে মশলা ব্যবহার করলে বাটা মশলার যে স্বাদ আমরা পাই সেরকমই স্বাদ কিন্তু পেয়ে যাব। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা চানাচুর। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কিন্তু চানাচুর বা যে কোনো মুখরোচক জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে যে কৌটো বা জারের মধ্যে আমরা রাখি না কেন
কোনোভাবে যদি ঢাকনাটা ঢিলে হয়ে যায় বা ঢিলে যদি নাও হয়, এখন যেহেতু বর্ষার সময় দেখবেন তলার দিকে যে চানাচুরটা থাকে অনেক সময় দেখা যায় অনেকটাই নরম হয়ে যায়, আর এই নরম হয়ে যাওয়া চানাচুর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তখন কিন্তু সেই চানাচুর আমাদের ফেলে দিতে হয়। তবে এই চানাচুর আপনারা কিভাবে মুচমুচে করবেন, আমি একটা গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিছু সেকেন্ড চানাচুরটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও কিছু সেকেন্ড এইভাবে একটু নেড়ে নেব যাতে করে ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চানাচুরটা কিন্তু আগের তুলনায় অনেকটাই মুচমুচে হয়ে গেছে। আপনারা চানাচুর নরম হয়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে করে কিন্তু মুচমুচে করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি সুচ আর নিয়ে নিয়েছি সুতো। আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না, বাড়িতেই কিন্তু সুতো রেখে দিই। তবে ছোট্ট সাইজের সুচের মধ্যে আমরা যখন সুতো পরাতে যাই দেখবেন ঠিকঠাকভাবে সুতোটা কিন্তু পরাতে পারি না, অনেকটাই অসুবিধা হয়। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তখন তো তারা পরাতেই পারে না। তবে শুধু যে বয়স্কদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তা কিন্তু নয়, আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা অনেক সময় দেখা যায়। আপনারা কিভাবে খুব সহজেই ছোট্ট সুচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। সুতোর যে রিলটা রয়েছে সেখান থেকে সুতোর মুখটাকে প্রথমে বের করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি নেল পলিশ। নেল পলিশ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। এবার এই যে নেল পলিশটা রয়েছে সুতোর যে মুখটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। কাজটি আমি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার আঙুলের সাহায্যে আমি একটু এরকম করে নেব যাতে করে নেল পলিশটা সুতোর মধ্যে খুব ভালোভাবে লেগে যায়, এমনকি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শক্ত হয়ে যায়। কিছু সেকেন্ড এইভাবে করে রেখে দেবেন, তাহলে দেখবেন একদমই শক্ত হয়ে যাবে। এবার ছোট্ট সুচের মধ্যে যদি আপনারা এইভাবে করে সুতোটা পরিয়ে নেন তাহলে দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিয়ে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে। তবে অনেকেরই বাড়িতে দেখবেন ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন একদমই রুটি খেতে পছন্দ করে না। আর এই নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও অনেক সময় দেখবেন যদি আমাদের বাসি রুটি থেকে যায় সেক্ষেত্রে রুটি খেতেও কিন্তু অনেকেরই আমাদের ভালো লাগে না। তবে আপনাদের যাতে এই ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা এখানে ঘি অথবা বাটারেরও ব্যবহার করতে পারেন। তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তখন একটা খুন্তির সাহায্যে তেলটাকে তাওয়ার চারিদিকে আমি ছড়িয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু এখন অনেকটাই গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা রুটি। কিছু সেকেন্ড রুটিটাকে সেঁকে নেওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে করে উল্টো করে দিচ্ছি। ওপর থেকে আরও একটা রুটি দিয়ে কিছু সেকেন্ড উল্টো পাল্টা করেই দুটো রুটিকে আমি সেঁকে নিচ্ছি। এবার আমি এই দুটো রুটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দুটো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা রুটিকে প্রথমে সাইডে সরিয়ে রাখছি আর আরেকটা রুটি আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণে টমেটো সস। আপনারা যদি এখানে টমেটো সস ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তো এইভাবে করে চামচের সাহায্যে সসটাকে পুরো রুটিটার মধ্যেই আমি লাগিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের শসা, পেঁয়াজ এমনকি গাজর কুচি। পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি, শসা এমনকি গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের লবণ। আপনারা লবণ যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। তারপর এই রুটিটাকে আমি রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা দেখবেন রুটি খেতে একদমই পছন্দ করে না, তখন আপনারা যদি এইভাবে করে বাচ্চাদেরকে দেন ওরা কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে। তাছাড়াও আপনাদের যদি রুটি করার পর সবজি বানানোর সময় না থাকে বা ইচ্ছে না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা এইভাবে করে রোল বানিয়ে খেয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল। ভাত আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি। তবে ভাত রান্না করার আগে চালটাকে আমরা ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে দিই।
তবে চালটা যেখানে স্টোর করে রাখা হয় দেখবেন এই চালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য চালের মধ্যে নানা ধরনের ওষুধ, কেমিক্যাল, এমনকি স্প্রে দিয়ে রাখে। তো ডাইরেক্ট যদি আমরা চালটা জল দিয়ে ধুয়ে রান্না করি আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। তো এইভাবে করেই আমি 3 থেকে 4 বার চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই চাল ধোয়া জলটাকে আমি ফেলে দেব। এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের লবণ। লবণটা দেওয়ার পর চালের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা যদি চাল ধোয়ার পর বেশ কিছুটা লবণ দিয়ে চালের মধ্যে মাখিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন যদি চালের মধ্যে কোনো রকমের ওষুধ, কেমিক্যাল, স্প্রে দেওয়াও থাকে সেটা কিন্তু বেরিয়ে তারপর যদি সেই চাল দিয়ে ভাত রান্না করা হয় তাহলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হওয়ারও কিন্তু কোনো রকমের সম্ভাবনা থাকবে না। আর দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু আমার হয়েও গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টমেটো কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে দাম যদি একটু কম থাকে সেক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু একটু বেশি পরিমাণেরই টমেটো নিয়ে আসি। তবে এখন যেহেতু বর্ষার সময় বৃষ্টির জল টমেটোর মধ্যে লাগার কারণে কি হয় দেখবেন টমেটো যদি আমরা বাড়িতে নিয়ে আসি বেশ কিছুটা পরিমাণের সেক্ষেত্রে এই টমেটো কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না। কেন কি টমেটো খুব সহজেই দেখা যায় পচে যায়। তো আপনারা কিভাবে টমেটোটা রাখবেন, টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের সর্ষের তেল। তেলটাকে টমেটোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন সব টমেটোর মধ্যেই কিন্তু তেলটা আমি এইভাবে করে মাখিয়ে নিয়েছি। তবে এইভাবে রাখলেই যে আপনাদের টমেটো সম্পূর্ণ ভালো থাকবে তা কিন্তু নয়। আপনারা কোনো এয়ারটাইট বক্স বা টিফিন বক্স নিয়ে নেবেন। আমি এখানে এই ধরনের যে কন্টেনারগুলো থাকে যখন কোনো কিছু জিনিস আমরা কেনাকাটা করি তার সাথে পেয়ে থাকি, তো সেই ধরনের একটা কন্টেনার নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পেপারের টুকরো। তলার সাইডে এভাবে করে একটা পেপারের টুকরো আমি এভাবে বিছিয়ে দিলাম। টমেটোগুলো আমি এইভাবে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো বক্স বা কন্টেনার যাই ব্যবহার করেন না কেন অবশ্যই কিন্তু একটা পেপার দিয়ে দেবেন। পেপার যদি দিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন যদি বক্সের মধ্যে কোনো ভিজে ভাব এসে থাকে সেটা পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে, যার কারণে টমেটো কিন্তু অনেক দিন ভালো থাকবে, কোনোভাবে পচেও যাবে না, এমনকি শুকিয়ে যাবে না। তো আমি এখানে নিয়েছি একটা ক্লিপ। এই ধরনের ক্লিপ কিন্তু আমরা প্রত্যেকেই জামা কাপড় শোকানোর জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু জামা কাপড় শোকানোর জন্য নয়, অন্য একটা কাজে ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া। আমি এখানে নিয়েছি দুটো ডবল টেপের টুকরো। এবার ক্লিপটাকে খুলে নেওয়ার পর এইভাবে করে একটা সাইডে প্রথমে লাগিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে উল্টো সাইডেও লাগিয়ে দিয়েছি। তবে কাগজের মতো যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু এখন তুলবো না, একটু পরে তুলবো। তো তার আগে আমি নিয়ে নিয়েছি এখানে একটা সিরিজ পেপার বা সিরিজ কাগজ, যেটাই বলেন না কেন আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু এই পেপারটা পেয়ে যাবেন। এবার একটা কাঁচির সাহায্যে আমি এইভাবে করে প্রথমে একটা টুকরো করে নিচ্ছি, তারপর এটাকে আরও একটা টুকরো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সিরিজ কাগজের যে দুটো টুকরো রয়েছে সেটাকে করে নিয়েছি। এবার কিভাবে ব্যবহার করব, এই ডবল সাইজের টেপের ওপরে যে কাগজের মতো অংশগুলো থাকে সেগুলো প্রথমে তুলে নেব। তারপর সিরিজ কাগজের যে টুকরোগুলো রয়েছে প্রথমে এই সাইড থেকে একটা লাগিয়ে নেব, ঠিক একইভাবে উল্টো সাইডেও এইভাবে লাগিয়ে নেব। এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। এটা কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এই ক্লিপটাকে প্রথমে সাইডে সরিয়ে রাখছি। এখানে নিয়ে নিচ্ছি বটি, চাকু, ছুরি, কাঁচি। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি। বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই বটি হোক কি ছুরি বা চাকুর ধার কমে যায়। তাছাড়াও যদি লোহার হয়ে থাকে সেক্ষেত্রে জগও কিন্তু ধরে যায়। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে বাড়িতেই ছুরি, কাঁচি, বটি, পিলারের ধার করে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে যে ক্লিপটা তৈরি করে রেখেছি সেটাই নিয়ে নিয়েছি। এবার বটির মধ্যে ক্লিপটাকে এইভাবে লাগিয়ে এইভাবে করে ঘষে নেব। তো ছুরি, বটি, পিলার ধার করার জন্য আমরা ক্লিপের ব্যবহার কেন করব? তো ডাইরেক্ট যদি আমরা সিরিজ পেপার দিয়ে ধার করতে যাই আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো এইভাবে ক্লিপের সাহায্যে যদি ধার করি হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তাছাড়াও খুব সহজেই কিন্তু আমরা বটি, ছুরি,
পিলার কাঁচির ধার করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বটির মধ্যে যে মোর্চেটা পড়েছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে, আর ধারও কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই বটিটাও আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তার আগে চাকু, ছুরি বা পিলার কাঁচি যেগুলো রয়েছে সেগুলো একইভাবে ক্লিপের সাহায্যে ধার করে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়, জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এই কাপড়টা দিয়েই আমি বটিটাকে পুছে নিচ্ছি। আর আপনারা কিন্তু এখন নিজেরাই দেখে বুঝতেই পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা ধার চলে এসছে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।